আমি অবাক হয়ে বললাম এখন। শুভ্র বলল, এত সুন্দর আইডিয়া দিলাম, কিট দেবা না? আমি প্রীতি কিছু করি না, গো নাও। আমি আর কিছু বললাম না, মুখ ভেঙিয়ে নিচে চলে এলাম। কিন্তু ফিরে এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যে শুভ্র মুচকে হাসতেও ঠোঁটের কাছ থেকে টেক্সট নেয়, সেই শুভ্র বিছানায় শুয়ে রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন আর পেট চেপে ধরে হাসছেন। ওনাকে দেখে মনে হচ্ছে হাসির চোটে ওনার পেট রীতিমতো ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু ওনার হাসি থামছে না। আমার জানা মতে হাসির মতো তো কিছুই হয়নি, তাহলে উনি এভাবে হাসছেন কেন? হঠাৎ করে এমন কি হলো যার জন্য হাসতে হাসতে শহীদ হয়ে যেতে হবে? নীলিমা আপুর বুথ সত্যি সত্যি গাড়ে চাপেনি তো? আমার দোয়া যে এত তাড়াতাড়ি গ্যান্টেড হয় তা তো জানা ছিল না। আমি সন্দেহ নিয়ে জিজ্ঞেস করলাম, এই আপনি এভাবে হাসছেন কেন? শুভ্র হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলল, কই হাসছি না তো। আমি ব্রুকুচকে বললাম, হাসছেন না মানে? কই হাসছি না তো এই কথাটিও আপনি হেসে হেসে বললেন, তবুও বলছেন হাসছেন না। শুভ্র আবারও হেসে বলে উঠল, তুমি ভুল দেখছো, হাসছি না। আমি বললাম, আমাকে কি আপনার মগা মনে হয় নাকি যে যা বলবেন তাই বিশ্বাস করব? আপনি হাসছেন মানে হাসছেন, শুধু হাসছেন বললে ভুল হবে। আপনি তো রীতিমতো হাসতে হাসতে নাচানাচি করছেন, কাহিনী কি? উনি এবার আমার নাকটা হালকা টান দিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় শুধু বললেন, দেরি হচ্ছে, ঝটপট নিচে আসো। আমি তো শকড হয়ে দাঁড়িয়ে আছি। শুভ্র হাসি হাসি মুখে আমার নাক টেনে দিল। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ। ইচ্ছে তো করছে নাগিন ডাস দি, বাট ইচ্ছেটাকে আপাতত সাইডে রেখে ওনার কথা মতো ঝটপট নিচে নেমে গেলাম। নিচে নেমে গিয়ে দেখি উনি গাড়িতে বসে ওয়েট করছে। আমি একটু অবাক হলাম, কারণ উনি গাড়ি খুব কম ইউজ করে, অলওয়েজ বাইক দিয়ে চলাচল করে। তাহলে আজ কি হলো? আমার প্রথম থেকেই কত শখ ছিল ওনার বাইকে উঠবো, কিন্তু কখনো উঠতে পারিনি। ভেবেছিলাম আজ উঠবো, কিন্তু জনাব দেখি আগে থেকে গাড়িতে বসে আছে। কেন রে, আমি কি তোর বাইকে উঠলে তোর বাইকের রং জ্বলে যাবে নাকি? হো, যত সব। নিজের মনে বিড়বিড় করতে করতে গাড়িতে উঠলাম। আমি গাড়িতে ওঠা মাত্রই গাড়ি চলতে শুরু করলো। দুজনেই চুপচাপ বসে আছি, উনি কিছু বলছেন না, আর আমি বলার সাহস পাচ্ছি না। পেটের মধ্যে কথাগুলো কিল কিল করছে, কিন্তু গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। আমি বারবার ওনার দিকে করুণ চোখে তাকাচ্ছি, আর উনি স্ট্রেট বসে গাড়ি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে উনি বলে উঠলেন, বারবার এভাবে তাকানোর কি আছে? আমায় তো নতুন দেখছো না, এভাবে তাকাবে না, মাইন্ডেড। এবার আমার রাগ লাগছে। আমি ওনার দিকে ঘুরে বসে ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। এবার বুঝো মজা। উনি ব্রুকুচকে বললেন, কি ব্যাপার, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমার বিরক্ত লাগছে, সোজা হয়ে সামনের দিকে তাকাও। আমি ঠোঁট উল্টে বললাম, আজব মানুষ। আরে চোখ আমার, ইচ্ছা আমার, জামাইও আমার, আপনার প্রবলেমটা কি মশাই? এবার উনি আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন, কিন্তু আমার তা নিয়ে বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই। আমি আগের মতোই ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। আসলে বিষয়টা খুব উপভোগ করছি। কাউকে বিরক্ত করার মধ্যেও অন্যরকম মজা আছে, যা আমি এই মুহূর্তে বেশ ভালোভাবে পাচ্ছি। উনি হঠাৎই গাড়ি থামিয়ে দিলেন। এবার আমি একটু ভয় পেয়ে গেলাম। এই রে, উনি আমাকে গাড়ি থেকে নামিয়ে দিবে না তো? কিন্তু না, উনি আমাকে নামিয়ে দিলেন না, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কাজ করলেন, যা আমি কখনো আমার চিন্তাতেও আনিনি। উনি গাড়ি থামিয়ে আমার দিকে ঝুঁকে পড়লেন। আমি তো রীতিমতো কাঁপছি। কি করতে চাইছেন উনি? এই মুহূর্তে আমার মাথায় একসাথে শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ওনার এভাবে কাছে আসায় আমার হার্টবিট হাজার গুণ স্পিডে ছুটছে। উনি আমার ভাবনা চিন্তা থামিয়ে দিয়ে আমার ওড়নাটা টেনে নিজের হাতে নিয়ে নিলেন। আমি হা করে তাকিয়ে আছি। আগের মতো অসভ্য আচরণ শুরু করে দিয়েছেন উনি। আমি ঠিকই ছিলাম। নীলিমা আপুর বুট চেপেছে ওনার ঘাড়ে। কেন যে এমন অদ্ভুত দোয়া করেছিলাম, এখন নিজেকেই ভুগতে হচ্ছে। আমি দুই হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করতে করতে বললাম, কি করছেন এসব? অসভ্যের মতো আচরণ করছেন কেন? আমার অন্য দিন বলছি। শুভ্র বলল, আজব অসভ্যের কি আছে? হাত আমার, ইচ্ছা আমার, বউ আমার, আর বইয়ের ওড়নাও আমার। তোমার কি সমস্যা হচ্ছে বুঝলাম না। উনি আমার ডোজটা আমাকে দিয়ে দিলেন। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করতেছে আমার। কি দরকার ছিল ওনার সাথে লাগার? এখন হলো তো। আমি ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওড়নাটা দিয়ে দিন প্লিজ। আমি আর তাকাবো না আপনার দিকে, প্রমিস।
কিন্তু খাটাস বলে কথা, এত সহজে মানবে কেন? না মানার অধিকার তো আছে। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, তাকাবে কি তাকাবে না সেটা তো তোমার ইচ্ছের উপর নির্ভর করছে, আর আমি ওড়নাটা দিব কি না এটা আমার উপর নির্ভর করছে। আর এই মুহূর্তে আমার মোটেও ওড়না দিতে ইচ্ছে করছে না, সো সরি। ওনার হাসি দেখে ইচ্ছে করছে ওনার গলা চেপে ধরি, কিন্তু কি আর করার। কথায় আছে না, হাতি কাদায় পড়লে পিঁপড়াও লাথি মারে। আমি ওনার দিকে টলমল চোখে তাকিয়ে বললাম, প্লিজ। এবার ওনার একটু দয়া হলো। উনি বললেন, ওড়না দেব, কিন্তু একটা শর্ত আছে। আমি বাধ্য হয়ে রাজি হয়ে গেলাম। আর উনি শয়তানি হাসি দিয়ে বললেন, গুড। শর্তটা হলো এই এক সপ্তাহ আমি যা বলবো তুমি তাই করবা। কি রাজি তো? আমি বিড়বিড় করে বললাম, রাজি। আর কোনো উপায় রেখেছেন কি? শুভ্র বলল, ভেবে বলছো তো? আমি মাথা নিচু করে বললাম, আমি আর চোখে ওনার দিকে তাকালাম। ওনার শয়তানি হাসি দেখে বুঝতে পারছি আমার জীবন শেষ। বাসায় ফিরছি আর ওনার দিকে আর চোখে তাকাচ্ছি। ওনার মাথায় কি চলছে তা বোঝার চেষ্টা, কিন্তু উনি আমার চেষ্টায় জল ঢেলে দিয়ে চুপচাপ ড্রাইভিং করে চলছে। কি আলতো হাতে ড্রাইভিং করছে উনি। ওনার হাতের উপর কোমল প্রেম প্রেম ভাব আসছে আমার। এত কিউট কেন উনি? ইচ্ছে করছে কাল দুটো টেনে নিয়ে টাইট করে কিসি দিই, কিন্তু তা কি আর আমার ভাগ্যে আছে নাকি? বেটা দেবদাস নীলি নীলি করে মরে যাচ্ছে, মুখটা গোমরা করে বসে আছি। মনে হচ্ছে কেউ আমার সামনে চকলেট আইসক্রিম রেখে দিয়েছে, কিন্তু আমি খেতে পারছি না। কিন্তু অপর পাশ থেকে ক্রমাগত লোভ দেখিয়ে চলছে। আমাকে মন খারাপ করে থাকতে দেখে উনি বলে উঠলেন, কি হয়েছে? আমি বললাম, কিছু করেছেন যে কিছু হবে? বলেই জিহ্বায় কামড় দিলাম। চিচি, কি বলে ফেললাম? উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে ব্রু কুঁচকে বলে উঠলেন, কি বললা? আমি বেবাচাকা কে বললাম, কই কিছু না তো। উনি রাগী কণ্ঠে বললেন, বাচ্চা একটা মেয়ের মুখে এত বাজে বাজে কথা কোথায় থেকে আসে? আমি বললাম, এই শুনুন, আমি মোটেও বাচ্চা নই, যথেষ্ট এডাল্ট। আমার তো বিয়েও হয়ে গেছে। এবার উনি হু হু করে হেসে দিলেন। আমার আবারও নীলিমার ভূতের কথা মনে পড়ে গেল। আল্লাহ, এখন তো আরো রাত, যদি উনি আমাকে মেরে ফেলে। হায় আল্লাহ ভেবেই গাড়ির দরজার সাথে লেগে বসে সন্দেহের দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, কি ব্যাপার, হাসছেন কেন? শুভ্র বলল, তুমি অ্যাডাল্ট? লাইক সিরিয়াসলি? এখনো নাক টিপলে দুধ বের হয়, আর বলছো তুমি কিনা অ্যাডাল্ট? হা, প্লিজ ডোন্ট মেক মি লাভ। আমি তোমার থেকে 5 বছরের বড়, ওকে? এবার আমার রাগ লাগছে। উনি আমাকে অপমান করছেন। এক্সকিউজ মি, আপনি বইরা বলে যে সবাই বাচ্চা হবে তা কিন্তু নয়, ওকে? উনি ব্রুকুচকে বললেন, কি আমি বইরা? আমি মুখ ভেঙিয়ে বললাম, অবশ্যই আপনি বইরা। আমি বাচ্চা হলে আপনি 100% খাঁটি বইরা। শুভ্র বলল, আর ইউ ক্রেজি? তোমার চোখে কি সমস্যা আছে? আমার মতো হট অ্যান্ড হ্যান্ডসাম ছেলেকে তোমার কাছে বইরা মনে হয়? তুমি জানো মেয়েরা আমাকে দেখেই পিদা হয়ে যায়। আমি বললাম, ও রিয়েলি? নাইস জোক। আপনি হট অ্যান্ড হ্যান্ডসাম হলে পৃথিবীর সব হ্যান্ডসাম ছেলেরা সুইসাইড করবে। শুধু তাই নয়, আই থিঙ্ক হ্যান্ডসাম শব্দটাও আপনার নিজেকেই হ্যান্ডসাম দাবি করায় লজ্জা পাচ্ছে। প্লিজ তার প্রতি রহম করুন। আর কি জানি বললেন, ফিদা? কই, আমি তো ফিদা হলাম না। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, তোমার মধ্যে মেয়ে টাইপের কিছু আছে নাকি যে ফিদা হবে? আমি চিৎকার করে বললাম, মানে? শুভ্র বলল, চেঁচাও কেন? ঠিকই তো বলছি। তুমি মেয়ে না ছেলে এটা বুঝতেও সবার 2 মিনিট সময় লাগবে। আমি এবার কেঁদেই দিলাম। উনি কি করে পারলেন আমাকে এত বাজে কথা বলতেন? খাটাস একটা। শুভ্র বলল, এই তুমি কাঁদছো কেন? আমি বললাম, তো আপনি এভাবে বললেন কেন? শুভ্র বলল, তুমি তো বলছো আমায়। আমি কি কান্না করেছি? এখনই প্রুভ হলো তুমি বাচ্চাদের মতো প্যাশ প্যাশ করে কাঁদছো। ওনার সাথে ঝগড়া করতে করতেই বাসায় এসে পৌঁছালাম। ছেলেরা যে এভাবে কোমর বেঁধে ঝগড়া করতে পারে জানতাম না। উফ, ডিনার করে রুমে এসে ফ্রেশ হয়ে যেই না বিছানায় বসতে যাব অমনি উনি বলে উঠলেন, রোদ, এই রোদ। আমি বিরক্ত নিয়ে বললাম, কি হয়েছে? উনি বলল, কফি খাবো। আমি রাগী কণ্ঠে বললাম, তো আমি কি খাওয়াই দিব? জি না, শুধু নিয়ে এসে দিলেই হবে। রাগে চিটতে চিটতে কফি এনে ওনাকে দিতে যাব,
তখনই বলে উঠলেন, ও এনেছো? অ্যাকচুয়ালি রোদ, প্রতিদিন কফি খেতে খেতে বোর হয়ে গেছি, তুমি বরং চা করে নিয়ে আনো যাও। কথাটা বলেই ল্যাপটপ কোলে নিয়ে কাজ করতে লাগলেন। মেজাজ আমার ব্যাপক গরম হয়ে আছে। একে তো বাইরে থেকে আসছি, একটু রেস্ট নিব, তা না এই সাদা বিলাইটা আমাকে খাটিয়ে মারছে। কিছু না বলে নিচে গেলাম। মামানি নিজের জন্য চা বানিয়ে মাত্র মুখে দিবে, অমনি ওনার হাত থেকে চাটা নিয়ে চলে এলাম। না তাকিয়ে বুঝতেই পারছি উনি অবাক হচ্ছেন, বাট কিছু করার নেই। চাটা এনে ওনাকে দিতেই উনি বলে উঠলেন, আরে দুধ চা আনছো কেন? আমি তো দুধ চা খাই না, রং চা আনো। এবার আমার মাথায় আগুন ধরে গেল। ব্যাটার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতেছে। শালা খাচ্ছর একটা। আমি কানের সামনে গিয়ে চিৎকার করে বললাম, আমি পারবো না। আপনার সব কথা শুনতে হবে নাকি? আজব। শুভ্র দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ শুনতে হবে। তুমি ভুলে গেছো গাড়িতে কি বলছিলা? আমার সব কথা শুনে চলবে। যাও যাও নিয়ে আসো। আমি বললাম, আজ থেকে অন্যায় পড়তাম না। এই অন্যায় যত নষ্টের গোড়া। রাগে যেন আমার মাথা ফেটে যাচ্ছে। উফ, লোকটা কি ইরিটেটিং। রাগে ফুঁসতে ফুঁসতে নিচে নামলাম। মামু ও মামানির সাথে বসে আছে। মামানি আমাকে দেখেই তাড়াতাড়ি চায়ে চুমুক দিলেন। আমি সোজা আরিফ চাচার সামনে দাঁড়ালাম। উনি মামুকে চা দিচ্ছিলেন। মামু উইদাউট সুগার রং চা খায় জানতাম, তাই ওনার হাত থেকে চাটা নিয়ে নিচে বসে থাকা সবাইকে দ্বিতীয়বারের মতো অবাক হওয়ার সুযোগটা করে দিয়ে ওইখান থেকে কেটে পড়লাম। এবার রুমে গিয়ে সোজা ওনার সামনে দাঁড়ালাম। উনি কিছু বলতে যাবেন, তার আগেই চাটা টেবিলে রেখে ওনার হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে কলার চেপে ধরে রাগী কণ্ঠে বললাম, এবার যদি না খেয়েছিস তো তোর মাথায় ডালবো চা, বুঝছিস? বলেই কলার ছেড়ে ওনার হাতে চায়ের কাপটা দড়িয়ে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। উনি আর কিছু বললেন না, চুপচাপ খেয়ে নিলেন। ওনার মুখের অবস্থা দেখে রাগ বুলে হা করে হেসে দিতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বিছানায় শুতে চলে গেলাম। বিছানার কাছে গিয়ে দাঁড়াতে উনি বলে উঠলেন, বিছানায় নয়, তুমি সোফায় শোবা। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম, কারণ এই কয়দিন এক বিছানাতে থেকেছি। আর হঠাৎ কি হলো? আমি ব্রু কুচকে জিজ্ঞেস করলাম, কেন? শুভ্র বলল, আমি বলছি তাই। আমি বললাম, আপনি যেহেতু বলছেন তো আপনি সোফায় গিয়ে ঘুমান, আমি পারবো না। শুভ্র বলল, তুমি আমার কথা শুনতে বাধ্য। আমি বললাম, মোটেও না। হঠাৎ উনি উঠে দাঁড়ালেন। ওনার দাঁড়ানো দেখেই আমার গলা শুকিয়ে গেল। এতক্ষণের কনফিডেন্স গুলোও সাথে সাথেই পুশ হয়ে গেল। উনি শার্টে হাত গোটাতে গোটাতে আমার দিকে এগিয়ে আসছেন। এটা দেখে আমি তো রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। এবার আমি শেষ। আমি বললাম, কি ব্যাপার, আপনি এভাবে এগোচ্ছেন কেন? শুভ্র শয়তানি হাসি দিয়ে একদম কাছে দাঁড়িয়ে বলল, এত দূর থেকে ঠিক শুনতে পারছিলাম না তুমি কি বলছো, তাই ভাবলাম একটু কাছে গিয়ে শুনি। আমি ঢোক গিলে বললাম, ও। শুভ্র পকেটে হাত দিয়ে স্ট্রেট দাঁড়িয়ে বলল, তো কি বলছিলে? আমি বললাম, বলছিলাম যে। শুভ্র ব্রু নাচিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ কি বলছিলে তাই জিজ্ঞেস করছি। বলো বলো, তোতলাচ্ছ কেন? ভয় লাগছে আমাকে? আমি এক নিঃশ্বাসে বললাম, না না, ভয় লাগবে কেন? একদম ভয় লাগছে না। আপনি কি ভূত নাকি যে আপনাকে দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে? শুভ্র বলল, ও তাই নাকি? তো বললে না তো কি বলছিলাম? আমি জোর করে হাসার চেষ্টা করে বললাম, বলছিলাম যে বাড়ি আপনার, ঘর আপনার, আপনি যা বলবেন তাই হবে। আপনি বললে শুধু সোফায় কেন, আমি তো খাটের তলায়ও থাকতে পারি। শুভ্র বলল, বাহ, বেশ ভালো বুদ্ধি দিয়েছো তো, আই লাইক ইট। আমি অবাক হয়ে বললাম, মামা মানে? আমি আবার কি বুদ্ধি দিলাম? শুভ্র বলল, এই যে খাটের তলা সাউন্ডটা এক্সাইটিং, তাই না? আমি ভয়ে ভয়ে বললাম, মামা মানে কি বলতে চাচ্ছেন আপনি? শুভ্র বলল, আমি বলতে চাচ্ছি যে তুমি আজ খাটের তলায় ঘুমাবে। ব্যাপারটা কিন্তু দারুণ এক্সাইটিং, জাস্ট ইমাজিন। আমি মনে মনে বললাম, শালা বজ্জাত একটা,
এতই যদি এক্সাইটিং হয় তুই থাক না, আমাকে বলিস কেন? শুভ্র দাঁত কেলিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও বালিশ নিয়ে চলে যাও খাটের তলায়। তেলাপোকারা আজ একজন সঙ্গী পাবে, কি বলো? তেলাপোকা শব্দটা শুনেই চিৎকার দিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তেলাপোকা আমি ভয় পাই ঠিক, কিন্তু নাম শুনলে ভয়ে দৌড়ে পালাবো ব্যাপারটা তেমন না। তবুও আমি ওনাকে জড়িয়ে ধরলাম। এটাকে বলে ইচ্ছাকৃত ভয় পাওয়া, সুযোগের সদ্ব্যবহার যাকে বলে আর কি। কিন্তু ওই যে বেটা খাচ্ছর বলে কথা, রোমান্টিকতা বলতে কিচ্ছু নাই, ফাউল জামাই একটা। আমাকে তৎক্ষণাৎ নিজের থেকে ছাড়িয়ে দুই হাতে দূরে দাঁড় করালেন। তারপর শান্ত কণ্ঠে বলে উঠলেন, আমার থেকে অলওয়েজ এতটুকু ডিস্টেন্স মেনটেন করবা, গট ইট? আমি বললাম, তার মানে আপনি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছেন? শুভ্র ব্রুকুচকে বলল, মানে ডিস্টেন্স মেনটেন করার সাথে মরা বাঁচার সম্পর্ক কি শুনি? আমি বললাম, তা নয় তো কি? চিন্তা করে দেখুন, আমি যদি গাড়িতে আপনার থেকে 2 হাত দূরত্ব নিয়ে বসতে যাই, তাহলে আমার আর গাড়িতে বসা হয়ে উঠবে না, গাড়ির দরজায় ঝুলে থাকতে হবে। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেলেন। ভিতরে পানি পড়ার শব্দ হচ্ছে। উনি কি গোসল টোসল করছেন নাকি? আজব, কথার মাঝখানে কে গোসল করতে যায়, আবাল নাকি?